মা, কোথায় তুমি? তোমাকে একটা খুশির খবর শোনাবার রয়েছে। শুনলে তুমি একদম চমকে উঠবে। কি গো মা, সাড়া দিচ্ছ না কেন? কোথায় গেলে তুমি? দিদি, আমার মনে হয় মা রান্নাঘরে রয়েছে, তাই হয়তো শুনতে পাচ্ছে না। আর তুমি যদি অর্ধেক রাস্তা থেকে মাকে ডাক দিতে দিতে যাও, তাহলে মা কিভাবে শুনতে পাবে? আগে বাড়ির সামনেটাতে চলো, বাড়ির ভিতরে ঢোকো, তারপর তো মাকে ডাক দাও, তখন মা শুনতে পাবে। নেহা, তুই আমার খুশিটা বুঝতে পারছিস না। আমি অনেক বড় একটা খুশির খবর দিতে চলেছি, সেটা তুইও জানিস না। তুইও শুনলে অবাক হয়ে যাবি। আর এই খুশির খবরটা শোনানোর জন্যই তো আমি মাকে অর্ধেক রাস্তা থেকে ডাক দিচ্ছি। দিদি, কি এমন খুশির খবর যেটা আমি শুনলেও চমকে উঠবো? কি হয়েছে দিদি, বলো না। তুমি কি কোথাও চাকরি পেয়ে গেছো? হ্যাঁ, ওই রকমই কিছু একটা ভেবে নে। আমার কাছে একটা বড় খুশির খবর আছে, যেটা আমার কাছে অনেকই মূল্যবান। আরে মা, বাবা, আমরা তো চলে আসলাম। তুমি এখনো রান্নাঘরে কি করছো মা? দেখো, আমি রেজাল্ট নিয়ে চলে এসেছি। তোর অপেক্ষাতেই তো আমি বসে রয়েছি, তোর জন্যই তো পায়েস বানাচ্ছিলাম। আমি জানি, আমার পুরো বিশ্বাস আছে কলেজের ফার্স্ট তুইই হবি। কি রে বল না, কি হলো, তুই ফার্স্ট হয়েছিস তো? মা, তোমার মেয়ে আর ফার্স্ট হবে না? এটা কখনো হয় নাকি? তুমি তো জানো আমি ফার্স্ট হব, আর আমি ফার্স্ট হয়েছি। মা, এবার আমি তোমাদের এই দারিদ্রতা মিটিয়েই ছাড়বো। আমি ভালো রেজাল্টের কারণে ব্যাঙ্গালোরে চাকরি পেয়ে গেছি, আর ওখানেই থাকবো। ওখানে থেকে আমি চাকরি করবো আর তোমাকে টাকা পয়সা পাঠাবো। কি সত্যি? তুই সত্যি সত্যি ব্যাঙ্গালোরে যাবি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কাল পর্যন্ত আমার যে মেয়েটা এত ছোট ছিল, আজ সে এত বড় হয়ে গেল। যাক, এই কথা শুনে আমি অনেক খুশি হয়েছি মা। তুই আরো বড় হ, তুই আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে বার কর মা। মা, দেখবে আমিও একদিন দিদির মতন বড় হয়ে কলেজে ফার্স্ট হয়ে বিদেশে যাব, আর আমি ওখানে চাকরি করব। আমার তো ছোটবেলা থেকেই শখ, আমি বিদেশে গিয়ে চাকরি করব, আর বিদেশে থেকে তোমাকে টাকা পাঠাবো। তাহলে তোমার আর কোনোই কষ্ট হবে না। ওহো, তুই এখন চুপ কর তো। তোর পড়াশোনা শেষ করতে করতে এখন অনেক বাকি আছে। আগে ওর জন্য আমাকে টাকা পয়সা জোগাড় করতে হবে। ওকে তো ব্যাঙ্গালোরে পাঠাতে হবে নাকি? মা, তোমাকে কোনো টাকা পয়সা জোগাড় করতে হবে না। টাকা পয়সা আমি ঠিক জোগাড় করে নেব। আসলে মা, তোমাকে অনেকদিন ধরেই একটা কথা বলবো বলবো ভাবছিলাম, কিন্তু না, বলার সুযোগই পাচ্ছিলাম না। আজ সেই সুযোগটা এসে গেছে। জানো মা, আমি না একটা ছেলেকে পছন্দ করি। ওর নাম নিমাই। নিমাই খুব ভালো ছেলে, আর ও বলেছে আমার চাকরিতে যা টাকা লাগবে ওই সেটা দেবে। সত্যি? যাক, তাহলে আমি অনেক খুশি হলাম। তুই তোর নিজের পায়ে দাঁড়াবার সাথে সাথে নিজের জীবন সঙ্গীও খুঁজে নিয়েছিস, এটাই ভালো। তাহলে আমার সঙ্গেও একবার দেখা করা, আমিও তো দেখি নিমাই কেমন ছেলে। মায়ের মুখে এই কথা শুনে নিতা নিমাইকে ফোন করে বলে দেয়। পরের দিন নিমাই কমলা দেবীর সঙ্গে দেখা করতে আসে। কমলা দেবীর সঙ্গে দেখা করা, কথা বলার পর কমলা দেবী নিমাইকে অনেক পছন্দ হয়ে যায়। কিন্তু কমলা দেবী নিমাইকে বলেন, দেখো বাবা নিমাই, আমি এখন আমার মেয়েটার বিয়ে দিতে পারবো না। আমার হাতে এখন অত পয়সা করি নেই। যা রোজগার করি তাতেই সংসার আর দুটো মেয়ের পড়াশোনার খরচ শেষ হয়ে যায়। এখন আমি বিয়েটা দিতে পারবো না। কাকিমা, আপনি এরকম বিয়ে নিয়ে চিন্তা করবেন না। আমরা দুজনে ব্যাঙ্গালোরে যাচ্ছি, বিয়ে না হয় সেখান থেকে এসেই হবে। নিমাইয়ের মুখে এই কথা শুনে কমলা দেবী অনেক খুশি হয়ে যায়। এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। নিমাই এবং নিতা দুজনেই ব্যাঙ্গালোরে কাজের সূত্রে চলে যায়। এদিকে নেহা আর কমলা দেবী একা হয়ে পড়ে। নেহা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়ে যায়। কলেজে ভর্তি হওয়ার পর নেহা তার মাকে বলে, মা, তুমি আমাকে দিদির মতো বিদেশে পাঠিয়ে দাও না। শোনো না, তুমি আমার জন্য টাকা জোগাড় করো। আমি এই কলেজে পড়তে চাই না, আমি বিদেশের কলেজে পড়তে চাই। ওখানেরই কলেজে ভর্তি হতে চাই। বিদেশে পড়াশোনা করলে কত লাভ জানো? পড়াশোনা করতে করতে চাকরি পেয়ে যাব, তাহলে তোমার আর কোনোই সমস্যা থাকবে না। আমিও তোমাকে টাকা পয়সা পাঠিয়ে দেব। কমলা দেবী নিজের আর্থিক অবস্থার কথা ভেবে নেহাকে বলে, মা নেহা, তুই তো আমার একমাত্র সাহারা, বল তুই আমাকে ছেড়ে চলে যাবি? ঠিক আছে, তুই যদি যাস তাহলে কিন্তু আমার কথা ভুলে যাস না। বিদেশে গেলে বিদেশের কথা যেন সবসময় মাথায় না ঘোরাফেরা করে। দেখ, তোর দিদিটা তো কতদিন হয়ে গেল গেছে, কই আমাকে একবারও ফোন করেনি, আমার খবরও জানতে চায় না। তুই যেন তোর দিদির মতন হয়ে যাস না মা। মা, আমি কেন দিদির মতন হয়ে যাব বলো তো? দিদি মনে হয় বিয়ে করে ওখানেই সেটেল হয়ে গেছে, তাই আমাদের কথা আর মনে করে না। আর তাছাড়া আমি সবসময় তোমাকে ফোন করব, ওখানে গেলে সবসময় তোমাকে মিস করব। নেহার মুখে এই কথা শুনে নেহার মা তাকে আর বারণ করে না। নেহার বাবা জায়গা জমি বিক্রি করে যা টাকা পয়সা জোগাড় হয় সেই টাকা দিয়ে নেহাকে কমলা দেবী দিল্লি শহরে পড়াশোনা করতে পাঠায়। নিতা মায়ের কথা ভুলে গিয়ে নিমাইয়ের সঙ্গে বিয়ে করে একদম সেটেল হয়ে গিয়েছিল। একবারও মায়ের কথা মনে পড়তো না, আর নেহার সঙ্গেও কোনো যোগাযোগ হতো না। অন্যদিকে নেহা দিল্লি শহরে গিয়ে তাদের মতোই হয়ে উঠেছিল। সেখানে কলেজ করতে করতে নেহা একটা চাকরি পেয়ে যায়।
নেহা সেখান থেকে যা বেতন পেত তাই দিয়েই নিজের শপিং, খাওয়া দাওয়া এবং বাড়ি ভাড়ার খরচ করে নিত। নেহাও তার মায়ের কথা মনে করতো না। এক একদিন এক এক রকমের ড্রেস পরে অফিসে যেত। তাকে দেখে শহরের অনেক ছেলেমেয়েরাই তার সঙ্গে কথা বলতে আসতো। আর এরকম ভাবেই শহরে অনেক বন্ধু করে নিয়েছিল নেহা। দেখতে দেখতে বেশ কিছু মাস অতিবাহিত হয়ে যায়। আমার দুই মেয়ে আমার কাছে কত ভালো ছিল, সব সময় আমার খেয়াল রাখতো, কিছু হলেই ছুটে এসে আমাকে বলতো। কিন্তু আজ এত মাস হয়ে গেল, দুই মেয়ের একবারও গলার আওয়াজটাও শুনতে পেলাম না। এর থেকে ভালো যদি আমার দুটো ছেলে হতো, তাহলে হয়তো তারা আমার কাছেই থাকতো, আমার দেখাশোনা করতো। এখন তো দেখতে পাচ্ছি মেয়ে হয়েও কোনো লাভ হয়নি। দুটো মেয়ে কেউই আমাকে কোনো রকম কিছু টাকা পাঠাচ্ছে না। এরকম ভাবে কি আর দিন চলে? আমাকে কিছু একটা কাজ খুঁজতেই হবে। এই বলে কমলা দেবী কনকনে শীতে বাইরে ঘুরে ঘুরে সকলের দরজায় দরজায় গিয়ে কাজ চাইতে থাকে, কিন্তু কেউই কমলা দেবীকে কাজ দেয় না। তখন কমলা দেবী ঠান্ডায় কাঁপতে কাঁপতে রাত্রিবেলা বাড়িতেই ফিরছিলেন। সে যখন বাড়িতে ফিরছিল তখন ঠান্ডার প্রভাব আরো বেড়ে গিয়েছিল, আর তার উপরে বরফ পড়ছিল। বাড়িতে এসেও ঠান্ডার হাত থেকে রেহাই পায় না, কারণ বাড়িটা ছিল নড়বড়ে ভাঙাচোরা। চারিদিক দিয়ে হু হু করে বাতাস বইছিল, যার কারণে কমলা দেবী ঠান্ডায় একদম অবশ হয়ে পড়ছিল। এরকম ভাবেই যেমন তেমন করে সেদিন রাতটা কাটিয়ে নেয়। পরের দিন সকালে অনেক বরফ পড়ছিল, সূর্যের কোনো পাত্তাই পাওয়া যাচ্ছিল না। তখন কমলা দেবী খিদের জন্য কিছু খাবার খুঁজতে বার হয়। তখনই হঠাৎ করে কমলা দেবী মাথা ঘুরে সেখানেই পড়ে যায়। তাকে দেখে পাড়ার প্রতিবেশীরা তার দিকে এগিয়ে আসে, ধরাধরি করে নিজের বাড়িতে নিয়ে গিয়ে তাকে শুইয়ে দেয় এবং ডাক্তারবাবুকে ডাকে। মনে হচ্ছে এনার কোনো আর বাঁচার ইচ্ছা নেই। দেখুন, এনার যা শেষ ইচ্ছা আছে সেটা পূরণ করে দিন। আমার হাতে আর কিছুই করার নেই। এনার শরীর খুবই অসুস্থ, আস্তে আস্তে আরো খারাপের দিকে যাচ্ছে। এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায়। তখন পাড়া প্রতিবেশীরা সকলে মিলেই কথাবার্তা বলতে থাকে। আমি বলি কি, এনার শেষ ইচ্ছা কি হতে পারে? এনার দুটো মেয়ে যদি থাকতো তাহলে একবার দেখে নিতে পারতো। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। যদি শেষবারের মতন দুটো মেয়েকে একবার দেখতে পেত তাহলে হয়তো মনের শান্তিটা মিটতো। দাদা, আপনারা সকলে মিলে কমলা দিদির দুই মেয়েকে সন্ধান করুন। ওরা কোথায় আছে ওদের খবর দিন। পাড়া প্রতিবেশীরা সকলে মিলে তাদের নাম্বার জোগাড় করে এবং তাদের মায়ের খবর পৌঁছে দেয়। দুদিন পরেই নিতা আর নেহা প্লেনে করে বাড়িতে আসে। গ্রামে অনেক ঠান্ডা ছিল, যার কারণে তারা নতুন নতুন সোয়েটার, চাদর, টুপি পরে আসে। দুই মেয়ের গায়ে সবকিছুই ছিল, কিন্তু মায়ের গায়ে কিছুই ছিল না। মাকে দেখে তারা দুই বোনই চমকে ওঠে। মা, তুমি একবার আমাদের খবর দিলে না কেন? তোমার শরীর এত অসুস্থ, তুমি কি কিছু খাওয়া দাওয়া করছো না নাকি? তুই একবারও খোঁজ নিসনি কেন রে? দিদি, তুমিও তো এতদিন রয়েছে মায়ের খোঁজ নাওনি। আর আমি তো ওখানে চাকরি, পড়াশোনার সূত্রে সবকিছুই ভুলে গিয়েছিলাম। সত্যি মা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা পয়সা পেয়ে সবকিছুই ভুলে গিয়েছি। ধনী হতে না হতেই আমাদের এই গরিব মায়ের কথাও ভুলে গিয়েছিলাম। মা, তোরা এসেছিস। আমি তোদের জন্যই অপেক্ষা করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চললাম। তোদের মুখটা দেখতে পেলাম, এটাই অনেক। কবে থেকে ওই পথের দিকে তাকিয়ে রয়েছি, যদি তোরা একবার এসে আমার সঙ্গে দেখা করে যাস। কিন্তু সকাল থেকে রাত হয়ে যায় রোজ অপেক্ষা করতে করতে। কিন্তু তোরা আর আসিস না রে মা। তোরা ধনী হয়েই তোরা আমাকে ভুলে গেলি। তোরা তোদের মাকে ভুলে গেলি। আমি তোদের কত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে বিদেশে পাঠালাম, আর তোরা শেষমেশ আমাকেই ভুলে গেলি। মা, সত্যি আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মা। আমরা আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। যদি যেতেই হয় তোমাকে নিয়ে যাব মা। আমি নিমাইকে বিয়ে করে নিয়েছি, তাই জন্য সংসার ফেলে আসতে পারছিলাম না। তুমি এবার আমাদের সঙ্গে ব্যাঙ্গালোরে চলো মা, ওখানেই তোমার চিকিৎসা করাবো আমি। এরকম ভাবেই তারা দুই ধনী বোন মিলে মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর কমলা দেবী তার দুই মেয়েকে ক্ষমা করে দেয়। তারপর নিতা এবং নেহা ব্যাঙ্গালোরে চলে যায় এবং সেখানে ভালো ডাক্তারকে দিয়ে মায়ের চিকিৎসা করায়। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই কমলা দেবী আগের থেকে অনেকটা সুস্থ হয়ে ওঠে। তারপর তারা সকলে মিলে আবারও একসঙ্গে বসবাস করতে থাকে। শান্তনা দেবী তার 4 ছেলে ও 4 বৌমাকে নিয়ে সোনাপুর নামক গ্রামে বাস করতেন। শান্তনা দেবীর স্বামী ধনঞ্জয় বাবু মারা যাবার পর খুব কষ্ট করে 4 ছেলেকে পড়াশোনা করিয়ে শহরে চাকরি করতে পাঠান। শান্তনা দেবী নিজে লোকের বাড়িতে কাজ করে কষ্ট করে পয়সা জমিয়ে ছেলেদেরকে মানুষের মতো মানুষ করে ও নিজের ঘর বাড়ি করে। তারপর বড় ছেলে সঞ্জয় মেজ ছেলে রণজয়ের বিয়ে ঠিক করেন। পাশের গ্রামে সুকান্ত বাবুর মেয়ে শিখা ও মৃন্ময় বাবুর মেয়ে দীপার সঙ্গে
দুই ছেলের বিয়ে দেন। যাক বাবা, এতদিনে আমি একটু আরাম পাবো। সেই স্বামী মারা যাবার পর থেকে লোকের বাড়িতে কাজ করে আমার হাড়গুলো সব ক্ষয়ে গেল। তার উপরে নিজের সংসারের কাজ, সে তো আর ছাড় নেই। সারাটা জীবন কাজ করে আমার হাতে ক্ষয় ধরেছে। এখন দুটো ছেলের বিয়ে দিয়েছি, বৌমারা এসেছে, এবার আমি আরাম করব। বৌমারা বৌমাদের সংসারে কাজ করবে, আমি আর কোনো কাজই করব না। নতুন বৌমাদেরকে দেখে শান্তনা দেবী এসব কথাই ভাবতে থাকেন। ঠিক তখনই বড় বৌমা শিখা শাশুড়িকে ডেকে বলে, মা মা কোথায় গেলেন আপনি? আমার ঘরে একটু আসুন তো। এই দেখুন কি করে ফেলেছি। আমি জল খাচ্ছিলাম, গ্লাসটা আমার হাত থেকে পড়ে গিয়ে সব জল পড়ে গিয়েছে। এখন এটা একটু পরিষ্কার করে দিন না। পুরো মেঝেই জল থই থই করছে। এটা কি পরিষ্কার না করলে আমি পা পিছলে পড়ে যাবো যে। শান্তনা দেবী প্রথমে বুঝতে পারেননি যে তার বৌমা কি বলতে চাইছে। সে সরল মনের মানুষ, কিছু মনে না করে বৌমার কথা শুনে মেঝে পরিষ্কার করে মুছে দিয়ে নিজের ঘরে চলে যায়। তারপর আবার মেজো বৌমা ডাকে, মা কোথায় আপনি? আমার মাথাটা ধরে আছে, একটু চা খাবো আমি। 1 কাপ চা করে আমার ঘরে নিয়ে আসুন তো। হ্যাঁ বৌমা, চা নিয়ে যাচ্ছি। হঠাৎ বৌমাদের আবার কি হলো, আমাকে অর্ডার করছে? যাকগে, নতুন নতুন এসেছে, এখন আমি একটু করে দিই, পরে ওরাই করবে ক্ষণে। এভাবেই মাসের পর মাস কেটে যায়। দুই বৌমা শাশুড়িকে দিয়ে সব কাজ করায়। শান্তনা দেবী নিরীহ মানুষ ছিলেন। তিনি কিছু বলতে না পেরে মুখ বুজে সবকিছুই কাজ করতেন। এমনই একদিন শিখা বলে, মা আজকে আমি আমার বান্ধবীর বার্থডে পার্টিতে যাব। আমার কাপড়গুলো একটু আয়রন করে দিন তো, আমি এক্ষুনি বের হব। চটপট করবেন কিন্তু, আমি স্নান করে আসছি। হ্যাঁ মা, আমারও কতগুলো জামা রয়েছে, ওগুলো একটু আয়রন করে দিন তো। আয়রন ছাড়া জামা কাপড় পরতে ভালোই লাগে না। আমি এত কাপড় আয়রন করব? আমাকে তো আবার রাতের খাবার করতে হবে। আমি একাই তো সব কাজ করি, তোমরা কি কোনো কাজ করো? আমাকে দিয়ে তো সব কাজ করিয়ে নাও। একদিন তো রান্নাটা কেউ করতেই পারো। আমি রান্না করব? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কথাগুলো বললেন কি করে? আপনার ছেলেরাও অত টাকা রোজগার করে, তা দিয়ে তো তাহলে কাজের লোক রাখতে পারতাম একটা, কিন্তু তাতে অনেক টাকা খরচ হয়ে যাবে। তার থেকে আপনি তো রয়েছেন, আপনি করুন না। আপনার তো বয়স হয়েছে, আর কি কাজ আছে? এরপর সেখানে শিখাও এসে যায়। শিখা শাশুড়িকে শুনিয়ে বলে, আপনার ছেলেদের টাকা আপনি একমাত্র বাঁচাতে পারেন, নয়তো আমাদেরকে কাজের লোক রাখতে হবে। পয়সা দিয়ে কাজের লোক কেন রাখবো? তাকে দুবেলা খেতে দিতে হবে, আবার মাইনেও দিতে হবে। তার চাইতে আপনি ঘরের লোক, বিনা পয়সায় কাজ করুন না। আপনাকে তো পয়সা দিতে লাগবে না, আর আপনার ছেলেদের পয়সাটাও আপনি বাঁচাতে পারবেন। শান্তনা দেবী তখন বুঝতে পারেন যে তার বৌমারা তাকে কাজের লোকের মতো ব্যবহার করছে। পেটে খেতে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছে, নিজের ছেলেদের টাকা, তবুও তাকে কাজ করেই খেতে হচ্ছে। এত লোকের বাড়িতে কাজ করে এলাম, আজ নিজের বাড়িতেও কাজ করে খেতে হচ্ছে। ভাবলাম ছেলেদের বিয়ে দিয়ে নিজে একটু আরাম করব, সে তো দূরের কথা, বৌমাদের এসব কাজ আমাকে করতে হচ্ছে। তার উপরে সংসারের পুরো কাজ, রান্না বান্না সবকিছুই একা করতে হচ্ছে। কেউ 1 গ্লাস জলও ঢেলে খায় না। এভাবেই যদি চলতে থাকে তাহলে আমার দুটো ছোট ছেলেরও বিয়ে দিয়ে দেব, তবে এরা জব্দ হবে। এরপর শান্তনা দেবী তার 2 ছোট ছেলে মনোজ ও সুজয়ের বিয়ে ঠিক করেন। বড় বউ এবং মেজ বউ গ্রামের মেয়ে বলে ছোট 2 বউ রমা ও সন্দীপা শহরের বড়লোক ঘরের মেয়ে ছিল। শহরের বড় ব্যবসায়ী বিকাশবাবুর 2 মেয়ের সঙ্গে মনোজ ও সুজয়ের বিয়ে ঠিক করে ফেলেন। এরপর মনোজ ও সুজয় বিয়ে করে বউকে বাড়িতে নিয়ে আসলে শান্তনা দেবী তার বড় 2 বৌমাকে ডেকে বরণ করতে বলেন। শিখা, দীপা, কোথায় তোমরা? এসো, নতুন বৌমাদেরকে বরণ করো, শাঁখ বাজাও, উলু দাও। এসো, তোমরা ঘরে ঢুকে এসো। এখন থেকে এটাই তোমাদের ঘর। আমরা 2 যা আগে মিলেমিশে থাকতাম, এখন তোমরা 2 জন এসে গেছো। কাল থেকে আমরা 4 যা মিলেমিশে একসঙ্গে থাকবো। ঠিক আছে দিদি, তুমি বড়, যেটা তুমি ঠিক মনে করবে সেটাই করবে। শান্তনা দেবী 4 বৌমার সহমত দেখে চিন্তায় পড়ে যান। আমি ভাবলাম 2 বৌমা গ্রামের মেয়ে বলে আমার সঙ্গে এরকম করছে, বাকি 2 জনকে শহর থেকে নিয়ে আসলে হয়তো তারা আমার কষ্টটা বুঝবে, আমার হয়ে আমার সঙ্গে থাকবে। তা না, এ তো সবাই এক সমান দেখছি। ভগবান আমার ভাগ্যে কি রেখেছেন কি জানি। বেশ কয়েকদিন পর ছোট 2 ছেলে শহরে ফিরে যায় চাকরির জন্য। শান্তনা দেবীর 4 ছেলে যা টাকা রোজগার করে পাঠায়, তার 4 বৌমাই নিজেদের শখ পূরণ করতেই সব শেষ করে দেয়। শান্তনা দেবীর হাতে 2 পয়সাও দেয় না। তাই শান্তনা দেবী মনে মনে ভাবেন,
আমার ছেলেরা যে টাকা পাঠায় তার তো 2 টাকাও আমাকে কেউ দেয় না। আবার নিজেরও তো একটা খরচ আছে। আমি এবার থেকে কিছু একটা করব, কিন্তু কি করব? এখন তো বয়স হয়েছে, কিছু কাজও সেরকম করতে পারবো না। এখন যদি লোকের বাড়িতে কাজ করি, লোকেও তো চিচি করবে। যার ছেলেরা এত টাকা রোজগার করে তার মা আবার লোকের বাড়িতে কাজ করে। শান্তনা দেবী এভাবেই ভাবতে ভাবতে অস্থির হয়ে যান। কোনো উপায় না পেয়ে নিজের সংসারে মুখ বুজে কাজ করতে থাকেন। তার বৌমারা তাকে চাকরের মতো করে কাজ করায়। একদিন রমা তার শাশুড়ি মাকে বলে, এই যে মা শুনুন, আমার বান্ধবীরা আজকে আমাদের বাড়িতে আসবে, পার্টি আছে সন্ধ্যেবেলায়। আমার বিয়ের পরেই প্রথম আমার বাড়িতে আমার বান্ধবীরা আসছে। তাদের জন্য ভালো করে রান্না বান্না করুন তো। আর হ্যাঁ, নিত্য নতুন আইটেম রান্না করবেন। মা, আমি তো বয়স্ক মানুষ, এত লোকের কাজ রান্না বান্না কি করে করব? আমার সঙ্গে তো কাউকে একটু সাহায্য করতে হবে। আমার বয়স হচ্ছে, এত কাজ আমি আর করতে পারছি না। আমিও তো একটা মানুষ। তাছাড়া আমি তো নিত্য নতুন আইটেম কিছুই পারি না। কি রান্না করব বলো? পারি না বললে হবে না। এখন কে করবে শুনি? আমার পার্লারের টাইম হয়ে গেছে, এখন আমাকে পার্লারে যেতে হবে। আর তাছাড়া আমি কিছু করতেও পারবো না। আপনি তো আছেন, আমরা কেন করব? আপনাকে কি এমনি এমনি খাওয়াচ্ছি পড়াচ্ছি? সব কাজ আপনিই করবেন। বৌমাদের কথা শুনে শান্তনা দেবী খুবই কষ্ট পান। একটাও বৌমা তার কষ্টের কথা বোঝে না, তাকে দয়া করে না। সবাই তাকে চাকরের মতোই ব্যবহার করে। তারপর কোনো প্রকারে শান্তনা দেবী সমস্ত কিছু রান্না বান্না কমপ্লিট করে বৌমাদের পার্টির সামনে এক কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেটা দেখে রমা খুবই রেগে যায়। আপনি এখানে কি করছেন? এভাবে আমাদের পার্টির সামনে দাঁড়িয়ে আছেন কেন? এখানে আমার বান্ধবীরা আছে, আমার একটা প্রেস্টিজের ব্যাপার আছে। যান, আপনি রান্নাঘরে যান। রমার কথা শুনে রমার বান্ধবীরা রমাকে জিজ্ঞাসা করে, এই রমা, উনি কে? তোদের কাজের লোক নাকি? দেখে তো তাই মনে হচ্ছে তোদের কাজের লোক। এসব কথা শুনে রমার শাশুড়ি মনে কষ্ট পেয়ে চুপচাপ রান্নাঘরে চলে যায় এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। ভগবান, এই দিনটা দেখার জন্যই আমাকে বাঁচিয়ে রেখেছিলে। এসব কথা শোনার আগে আমি মারা গেলাম না কেন? আজ আমার ছেলেরা যদি থাকতো তাহলে হয়তো আমাকে এরকম করে শুনতে হতো না। কিছুদিন এভাবেই কেটে যায়। তারপর তার ছেলেরা বাড়িতে আসে। মায়ের অবস্থা দেখে বড় ছেলে সঞ্জয় তার মাকে জিজ্ঞাসা করে, মা, তোমার চেহারা এইরকম হয়ে গেছে কেন? তোমার 4-4টে বউ হয়ে গেছে, তুমি কোথায় না কত আনন্দ সুখে থাকবে, আর তোমার চেহারাটা এইরকম হয়ে গেছে। সেই ঠিক যেমন ছোটবেলায় দেখেছিলাম তুমি যখন লোকের বাড়িতে কাজ করতে, ঠিক সেই রকম হয়ে গেছে। শান্তনু দেবী ছেলেদেরকে কিছু বলে না, মনের কথা মনেই চেপে রেখে দেন। না রে বাবা, বৌমারা খুব যত্নে রেখেছে আমাকে। আমার শরীরটা ভালো যাচ্ছে না, তাই আর আগের মতো খাওয়া দাওয়া করতে পারি না। সেই জন্যই হয়তো আমাকে এরকম লাগছে তোদের। আমি ভালো আছি, আমাকে নিয়ে চিন্তা করিস না। তারপর তার 4 বৌমা সেখানে চলে আসে। স্বামীদেরকে দেখে তারা কি করবে কিছুই বুঝতে পারে না। শিখা তখন বলে, মা তো ভালোই আছে। আসলে কি বলতো, মা সারা জীবন কাজ করে অভ্যস্ত, তাই মা থাকতে পারে না। আমরা বললেও মা আমাদেরকে করতে দেয় না, কাজ নিজেই সব করে নেয়। মাকে এত করে বারণ করি, কিছু করতে হবে না, থাক, আমরা সব করে নেব। মা শোনেই না কোনো কথা, নিজেই সব করতে চায়। তাই হয়তো তোমাদের মাকে দেখে এরকম মনে হচ্ছে। আমার মা যদিও জোর করে কাজ করতে যায়, তাহলেও তোমরা জোর করতে পারবে না মাকে। আর মায়ের শাড়ি এরকম ফাটাছেঁড়া কেন? মাস গেলেই তো কত টাকা পাঠায়, তোমরা মায়ের হাতে টাকা দাও না? মায়ের টাকা তো আলাদা করে পাঠায়। কি করো বলো তো ওইসব টাকাগুলোকে নিয়ে? শিখা সবার সামনে কিছু বলতে না পেরে মাথা নিচু করে সব কথা সহ্য করে নেয়, কারণ শিখা সব দোষ। স্বামীরা যা টাকা পাঠাতো, যে যার বইয়েরা নিয়েই সব নিজেদের চাহিদা মেটাতে ব্যস্ত থাকতো। আলাদা করে শাশুড়িকে টাকার কেউই দিত না। শিখা সবাইকে শিখিয়ে দিত শাশুড়িকে কেউ কোনো টাকা না দেয়। বাকি 3 জায়েরা সবাই শিখার কথা মতোই চলতো। তাই শিখার দেখা দেখি তারা কেউই শাশুড়িকে আর টাকা দিত না, উল্টে চাকরের মতো রেখে দিত। আজ তার ছেলেরা সব বুঝতে পেরে নিজেদের বউদেরকে যা ইচ্ছা তাই বলতে থাকে। তোমরা আমার মাকে কিভাবে কষ্টটা দিচ্ছ, পুরো যেন ভিখারি হালাতে রেখে দিয়েছো। আজ থেকে তোমরা মায়ের সেবা শুশ্রূষা করবে। যদি কথা মেনে থাকতে পারো তাহলে এ বাড়িতে থাকবে, যদি এ কথার অমান্য করেছো তাহলে সোজা ঘর থেকে বেরিয়ে যাবে। আমরা তোমাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, আমাদেরকে বাড়ি থেকে বের করে দিও না। আমরা আমাদের বাবা মার কাছে মুখ দেখাতে পারবো না। আমরা অন্যায় করেছি মা, আমাদেরকে ক্ষমা করে দিন। আর কোনোদিন এরকম ব্যবহার করব না, আমাদের ভুল হয়ে গেছে মা,
আমাদের নিজেদেরকে অহংকারে মাতিয়ে রেখেছিলাম। আপনার মর্ম আমরা বুঝিনি, আর তোমরাও আমাদেরকে ক্ষমা করে দাও। আজ থেকে সব কাজ আমরাই করে নেব, মা শুধু আরাম করবে। এরপর থেকে সান্ত্বনা দেবী শুধু শুয়ে শুয়ে আরাম করেন আর সময়ে সময়ে খাবার খায়। তারপর 4 বউ মিলে সংসারের সমস্ত কাজ করে। এখন থেকে তারা একটা সুখী পরিবারের মতো হাসি খুশি জীবন কাটাতে থাকে।